সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি কিচেনের অবস্থা এরকম দেখতে হয় ঠান্ডার মধ্যে, এমনিতেই আজ কয়েকদিন যে পরিমাণ ঠান্ডা পড়ছে তাহলে কেমন লাগে বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ব্লগটা আমি কিচেন থেকেই শুরু করলাম। সকালবেলা ফ্রেশ হয়েই প্রথমেই আমি কিন্তু কিচেনে এসেছি, বিছানাও আজকে গুছাই নাই। তো কিচেনে এসে দেখি যে কিচেনের অবস্থা ওরকম। রাত্রে সানায়ের বাবা খেয়েছে, মানে ওরা কালকে রাত্রে লেট করে এসেছে, অফিসের অনেক চাপ। তো লেট করে আসার ফলে আমি কিন্তু আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ইদানিং আমার শরীরটা দুদিন ধরে প্রচুর খারাপ, যে পরিমাণ গলা ব্যথা, তার উপরে আবার গাটা অনেক ব্যথা হয়েছে। এ কারণে কিন্তু আমি সকাল সকালেই ঘুমিয়ে পড়ছিলাম। তো ও একটু লেট করে আসছে, মেয়ে কিন্তু জাগনাই ছিল আর আমার দরজাটা জাস্ট চাপানো ছিল। পরে ও এসে কখন যে খেয়েছে আমি নিজেও জানি না, খেয়ে ওইভাবে রেখে দিয়েছে। ও কিন্তু অন্যদিন যাই হোক একটু ক্লিন করে রাখে। আমি সবসময় ওকে বলি যে আমার না সকালবেলাতে খুব কষ্ট হয় পানিতে হাত দিতে। তো বারবার করে বলছে যে তাহলে তোমাকে হ্যান্ড গ্লোভস কিনে এনে দিব, তোমার কষ্ট হবে না। তো যাই হোক, সকালবেলার পানি কিন্তু বেশি ঠান্ডা থাকে। আমি রাত্রেবেলাতেই কিচেনটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই, যাতে সকালবেলাতে আমার উপর কোনো প্রেশার না পড়ে। আমি যখনকার যে কাজ তখন কিন্তু সেটাই সেভাবেই করে রাখি। আর ও ছেলে মানুষ তো আসলে কি বলবো, মেয়েদের কাজ তো করতেই পারে না। তবে আগে যাই হোক একটু থালা বাসন ধুতে পারতো। ইদানিং ও বেশ অফিসের কাজের চাপে এইভাবে আমাকে একটু হেল্প করতে পারে না, কিন্তু আগে কিন্তু ও যথেষ্ট পরিমাণ হেল্প করতো আমাকে। যাই হোক, এখানে সকালবেলাতে এই যেহেতু কোনো তরকারি নাই, আমি গতকালও কিন্তু কোনো রান্না বান্না করতে পারি নাই। তো ভাবলাম যে যেহেতু তরকারি নাই, মা মেয়ে তো খাওয়া লাগবে। সকালবেলাতে ওর বাবা তো চলে গেছে অফিসে। এখন এই যে একটু বেগুন ভাজা করে নিব। শীতের দিনে একটু গরম গরম বেগুন ভাজা খেতে বেশি ভালো লাগে। আর একটা ডিম ভাজি করে নিব, এটা দিয়েই আর কি সকালবেলা চলে যাবে। ইভেন দুপুরবেলাতেও এটা দিয়েই চালিয়ে দিব, যেহেতু গ্যাস থাকে না। আমার রান্না বান্না যেহেতু বিকালে না হলে সন্ধ্যার পরেই করে থাকি। সানায়ার বাবা কিন্তু খুবই পরিশ্রমী একটা মানুষ। আমি সেই বিয়ের পর থেকেই দেখে আসছি, ও পরিশ্রম অতিরিক্ত কিন্তু করে। যেহেতু ও বাইং হাউজের জব করে, আর বাইং হাউজে যারা জব করে তাদের সম্পর্কে জেনে নিন যে কি পরিমাণ পরিশ্রম। ওদের কিন্তু কোনো শারীরিক পরিশ্রম না, মানসিক পরিশ্রমটাই বেশি থাকে। যাই হোক, ও যেহেতু একাই 5টা ফ্যাক্টরি হ্যান্ডেলিং করে, তো ওর উপর দিয়ে কিন্তু অনেকটা প্রেশার চলে যায়। মধ্যবিত্ত পরিবারের আয় কম হোক আর বেশি হোক, হিসাব করে না চললে কিন্তু সংসারে কখনোই আয় উন্নতি থাকে না। ইনকাম বেশি থাকুক না কেন, বেশি ইনকাম বলেই যে আপনি হিসাব করে চলবেন না, অ্যাভেলেবেল খরচ করবেন, তাহলে কিন্তু আপনি একসময় অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ টাকা আজ আছে তার কাল নাই। আপনার হয়তো আজকে আছে, কাল তো নাও থাকতে পারে। টাকা জিনিসটা আসলে এরকমই। এই জন্য একটু হিসাব করে সংসারে খরচ করা উচিত। আর যাদের কম আয় তাদের তো আরও বেশি হিসাব করে চলতে হবে। তো হিসাব করে না চললে কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকেই কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করে থাকে, আরে এখন টাকা জমিয়ে কি হবে, এখন টাকা জমাবো না, এখন নিজের ইচ্ছা মতো টাকা খরচ করব, যখন যেটা মন চাইবে কিনবো, যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করব। এরকমভাবে কিন্তু অনেক মানুষ ভেবে থাকে এবং এটাও চিন্তা করে যে এখন গুছাবো না টাকা, পরবর্তীতে অর্থাৎ পরে গুছাবো। জীবন তো আরও এখানেই থেমে যাচ্ছে না, জীবন তো বহুত দিনের। তো এরকমটাই কিন্তু অনেক মানুষ চিন্তা ভাবনা করে থাকে। তো যারা এ সকল চিন্তা ভাবনা করে থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, জীবন আসলে আপনি যতটা সহজ মনে করেন জীবনকে, জীবনও কিন্তু অতটা সহজ না। আপনি যেমন আজকে হয়তো টাকা গুছিয়ে রাখতে চাচ্ছেন না যে পরবর্তীতে রাখবেন,
কিন্তু পরবর্তীতে কি আপনার এখন যেরকম ইনকাম, পরবর্তীতে কি সেরকম ইনকাম আপনার কখনো থাকবে? সেটা তো নাও থাকতে পারে, তাই না? যখন আপনার হাতে টাকা পয়সা থাকবে তখনই কিন্তু আপনার উচিত একটু একটু করে গোছানো। আর যখন হাতে টাকা থাকবে না তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা অন্যরকম খারাপ লাগবে, আর টাকা গোছানোর তো কোনো প্রশ্নই আসে না তখন। তো সমস্যা কিন্তু মানুষের বলে কয়ে আসে না, এই জন্য সবাইকে আসলে একটু প্রস্তুতি নিয়ে থাকাই ভালো। আমার বাসার চারপাশটা যেহেতু ফাঁকা, বাহির থেকে কিন্তু অনেকটা নয়েজ আসে। যাই হোক, এগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। আর এই যে আমার ফ্রাই প্যানে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি। আমার এই ফ্রাই প্যানটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বিয়ের প্রথমেই কিন্তু বিয়ের পরপরই আমি এই ফ্রাই প্যানটা কিনেছিলাম। আর এই ফ্রাই প্যানটার প্রতি আমার অনেক বেশি মায়া, এই জন্য আমি এটা কিন্তু ফেলতে পারি না। এটাতেই আমি প্রতিনিয়ত এই যে ভাজাভুজির কাজ এগুলা করে থাকি, বিশেষ করে ডিম ভাজি, বেগুন ভাজি। তো আমার কিন্তু আরও 2টা ফ্রাই প্যান আছে, সেগুলা কিন্তু একদমই নতুন, কিন্তু আমি ওগুলা ব্যবহার করি না, মাঝে মধ্যে খুব কম ব্যবহার করা হয়। আর প্রতিনিয়ত এটাই ব্যবহার করি। তো একদিন আমার এক ভাবি বলছে যে আপনার তো আরও ফ্রাই প্যান আছে, তাহলে শুধু এটাই ব্যবহার করেন কেন? আমি ভাবিকে সেদিন বলছিলাম যে ভাবি জানেন, এই ফ্রাই প্যানটার প্রতি আমার কেন জানি অনেক বেশি মায়া। আর অনেক দিন ধরে এই ফ্রাই প্যানটা ইউজ করছি, কেন জানি মন থেকে ফেলতে পারি না এই ফ্রাই প্যানটা। মাঝে মধ্যে মনে হয় যে রেখে দিই, কিন্তু সানায়ের বাবাকেও আমি দেখি যে এই ফ্রাই প্যানে সে ডিম ভাজি করে। যখন ও তো অতিরিক্ত ডিম ভাজি খেতে চাই, মাছ মাংস থাকে তার মধ্যে বলবে যে একটা ডিম ভাজি করে আনো, এতটা পছন্দ। মাঝে মধ্যে যখন আমি রাগ করে বলি যে আমি ডিম ভাজি করতে পারবো না, তোমার জন্য মাংস রান্না করেছি বা মাছ আছে, এটা দিয়েই খাও, কিন্তু ও কী করে, অভিমান করে ও নিজে গিয়েই কিন্তু ডিম ভাজি করে নেয়। তখন দেখি যে এই ফ্রাই প্যান ছাড়া অন্য কোনো ফ্রাই প্যানে ও কিন্তু ডিম ভাজি করে না। আর আমারও কেন জানি মনে হয় যে এই ফ্রাই প্যানটার প্রতি একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, সংসারে গৃহিণীদের ভালো লাগার কিছু কিছু জিনিস থাকে, এরকমই একটা বিষয়। তো আমি এখানে এই যে বেগুন ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, বেগুন ভাজার সাথে একটু পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, ভাতের সাথে খেতে একটু মজা লাগবে। ভিডিও দেখছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপুদের উদ্দেশ্যে ও ভাইয়াদের উদ্দেশ্যে। অনেকেই কি করছে, কমেন্টসের সংখ্যা এত পরিমাণ বেশি আমার ভিডিওতে, অনেক কমেন্টস আসছে কিন্তু সেই তুলনায় কিন্তু লাইক দিচ্ছে না। তো যারা কমেন্টস করছেন কিন্তু লাইক দিচ্ছেন না, প্লিজ এরকমভাবে এটা কেন করছেন আমি বুঝতে পারছি না, যে এরকম করাটা কি একদমই ঠিক? আরে লাইক দিতে তো বেশি কষ্ট হয় না, আপনার কমেন্টস করতেই তো বেশি কষ্ট হয়, তাই না? তো লাইক দিবেন, হাতের একটা খোঁচা মারলেই কিন্তু একটা লাইক হয়ে যায়। কিন্তু এই জিনিসটা কেন হিংসামিপানা করছেন আমি তো এটাই বুঝতে পারছি না। এত হিংসা মনে রেখে যদি ইউটিউবে কাজ করতে আসেন তাহলে কি হবে বলেন? অনেকেই কি করছে, কমেন্টস করছে অথচ লাইক দিচ্ছে না। এই জিনিসটা দেখে আমার কিন্তু খুবই মন খারাপ হয়। প্লিজ কেউ এরকমটা করবেন না, একটা লাইক দিবেন অবশ্যই, প্রথমে একটা লাইক দিয়ে দিবেন। তো এইখানে এই যে আমরা মা মেয়ে দুজন কিন্তু খুব দুষ্টমি করছিলাম। মেয়ের এই চকলেটটা নিয়ে এখন সানায়ের বাবা দুইটা চকলেট এনেছে। দুইটা চকলেট এনে বলছে যে একটা তোমার মামনিকে দাও আর একটা তুমি খাও, আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। যাই হোক, আজ গতকাল থেকে সানার বাবার সাথে একটু অভিমান করে আছি, আমি কথা বলছি না, এজন্য আর কি মেয়েকে শুনিয়ে শুনিয়ে বলছে যে তোমার মামনিকে দাও একটা চকলেট, আর হাসছে মিট মিট করে। কিন্তু আমি কিন্তু ওর বাবার সাথে কথা বলছি না। পরে রাত্রেবেলা সে আমার কাছে এসে বলছে যে এত অভিমান করে কেন আছো? তো কি বলবো, যাই হোক, পরে আমি ওকে বলছি যে তুমি চকলেট না এনে আমার জন্য তো একটা লিপস্টিক কিনে আনতে পারো, আমার তো লিপস্টিক মাঝে মধ্যে পরতে অনেক বেশি মন চায়।
তো যাই হোক একটা সেই পরিমাণ হাসি দিয়েছে। আর এইদিকে এই যে বাহিরের অবস্থা, আজকে একদমই রৌদ্র ওঠে নাই, কি যে অবস্থা। সব জায়গাতে তো দেখছি যে আগুন জ্বালিয়ে জ্বালিয়ে সব হচ্ছে তাপ নিচ্ছে। যাই হোক ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।